তুমবাড আজকে আমরা এই মুভিটা নিয়ে আলোচনা করব যার হাইপ খুবই হাইয়ে আছে ইউটিউব আর অল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যার চর্চা খুবই হচ্ছে কারণ এর পার্ট 2 আসছে। আজকে আমরা জানবো যে তুমবাড অনেক কী ছিল যা আপলোড হয়েছিল 2018-তে প্রাইম ভিডিওতে, যেটা এখন অ্যাভেলেবেল নেই। তো এই পুরো গল্পটা আমরা জানবো। এই মুভিটিকে 3টে পার্টে ভাগ করা হয়েছে, যার প্রথম পার্ট 1918-তে দেখানো হবে, দ্বিতীয় পার্ট 1933-এ দেখানো হবে, আর তৃতীয় পার্ট 1947-এ দেখানো হবে। একটা মুভি 3 ভাগে দেখানো হবে। গল্পের শুরুতে গল্পের মেন ক্যারেক্টার সোহাম শাহকে দেখানো হয় যে তার ছেলেকে পূর্তির দেবীর বিষয়ে বলে, যে পৃথিবীর সৃষ্টি হওয়ার শুরুতে এক দেবী ছিল যার নাম পূর্তির দেবী, যার কাছে সোনা আর অনাজের অফুরন্ত ভাণ্ডার ছিল, যে এই পৃথিবীতে 16 কোটি দেব দেবতার জন্ম দিয়েছিল। পূর্তির দেবী 16 কোটি ছেলেমেয়ের মধ্যে হাস্তার প্রথম ছেলেকে সব থেকে বেশি ভালোবাসত, কিন্তু হাস্তার লোভী টাইপের ছিল। সে চেষ্টা করেছিল তার মায়ের সোনা চুরি করতে এবং সে সোনা চুরি করতে সফলও হয়েছিল। এরপরে সে আনাজ চুরি করতে যায়, কিন্তু সেখানে বাকি সব দেবদেবতারা তাকে ধ্বংস করে দেয়, আর লাস্ট একটা প্রহর তার অস্তিত্ব পুরো মুছে যাবে। ঠিক তখনই পূর্তির দেবী তাকে বাঁচিয়ে নেয় এবং শর্ত দেয়, তোমাকে কোনোদিন কেউ পুজবে না, কোনো মানুষ পুজো করবে না, কোনো পুস্তক পুরাণে তোমার কোনো নাম থাকবে না। এই শর্ত দিয়ে তাকে বাঁচিয়ে নেয়। এই ঘটনার বেশ কয়েক বছর পরে দেখানো হয় সোহম শাহর পূর্বজেরা হাসতারের পুজো করছে আর বলছে যেটা হাসতারের জন্য অভিশাপ, সেটা আমাদের জন্য বরদান। এটা কেন বলছে সেটা আগে দেখব। এরপর গল্প 1918 তুমবাড ভিলেজে দেখানো হয়, যেখানে একটা মেয়ে তুমবাড ভিলার মধ্যে যাচ্ছে। তুমবাড ভিলার মধ্যে একজন পুরোহিত থাকে যার নাম সরকার। এই মেয়েটা তার কাছে যায় এবং তাকে সেক্সুয়াল প্লেজার ফিল করায় আর তার কাছ থেকে স্বর্ণ মুদ্রা চায়। তখন সরকার বলে, স্বর্ণ মুদ্রা এমনি পাওয়া যায় না, তা ইনকাম করতে হয়। এর পরের সিনে জ্যোতির 2 ছেলেকে দেখানো হয়। বড় ছেলের নাম বিনায়ক রাও, ছোট ছেলের নাম সদাশিব। এরা জানে যে তার মা প্রত্যেক দিন একবার করে এই ভিলাতে যায়, কিন্তু আসতে দেরি হচ্ছে, তো বুড়িকে খাবার কে খাওয়াবে, এই কথা তারা দুজন আলোচনা করতে থাকে। এ দেখে বোঝা যায় যে সেখানে একটা বুড়িও রয়েছে, যাকে তারা দাদি বলে আর যার বয়স 200 সালেরও বেশি হবে। বুড়ির শরীর পুরোটা ঝলসে গেছে, শুধু হাড়টুকুই রয়েছে, কিন্তু তারপরেও তার মধ্যে জান রয়েছে। কেন তার মধ্যে জান রয়েছে? তার পিছে এক অভিশাপ রয়েছে। কি সে অভিশাপ, তা আমরা আগে জানবো। জ্যোতি বাড়ি ফিরে আসলে তার ছেলে জিজ্ঞাসা করে, মা আপনি কি স্বর্ণ মুদ্রা পেয়েছেন? জ্যোতি রেগে গিয়ে বলে, স্বর্ণ মুদ্রা এমনি পাওয়া যায় না, তা ইনকাম করতে হয়। এর পরের সকালে দেখানো হয় জ্যোতি যে তুমবাড ভেলা যেত, সেই তুমবাড ভেলার সরকার মারা গেছে। তার দেহ সংস্কার করে তারা সবাই সেখান থেকে ডিসাইড করে যে পুনে চলে যাবে। এর পরের বিকেলে সদাশিব একটা শুকনো গাছের ওপর বসেছিল। গাছটা ভেঙে পড়ে গিয়ে সে ঘায়েল হয়ে যায় এবং তার মা তাকে বেদের কাছে নিয়ে যায় সন্ধেবেলা। তখন বিনায়ক রাও তার মাকে জিজ্ঞাসা করে, বুড়িকে খিদে লেগে গেলে কি করব? তার মা বলে, কিছু বানিয়ে খাইয়ে দিবি, আর যদি তারপরও সে বেশি চেঁচাচেঁচি করে তো বলবি শুয়ে পড়, না হলে হাসতার চলে আসবে। এরপরে বিনায়ক রাও ঘরে ঢোকার কিছুক্ষণ পরে সেই বুড়ি চেঁচাতে থাকে খাওয়ার জন্যে। বিনায়ক রাও কিছু বানানোর চেষ্টা করে কিন্তু পারে না, তার মুখে আটা পড়ে যায়, কারণ সে রান্না করতে জানে না। এরপরে বুড়ির একটা আওয়াজ শুনে সে তার দিকে এগিয়ে যায়। বুড়ি বলে, তোর কি খাজানা লাগবে, তোর কি সোনা লাগবে? তখন বিনায়ক লোভে পড়ে বুড়ির কাছে যায় এবং জানতে চায়। তখন বুড়ি বলে, সরকারের ভিলাতে খাজানা আছে অনেক। বিনায়ক রাও যখন বুড়ির কাছে আরও কিছু জানতে চায়, ঠিক তখনই বুড়ি বিনায়ক রাওকে কেটে খাওয়ার জন্য তার ওপর হামলা করে দেয় এবং বুড়ি তাকে মারার চেষ্টা করে। তখন বিনায়ক রাম তার মায়ের বলা সেই নামটা মনে করার চেষ্টা করে, কিন্তু সে মনে করতে পারে না। আর বুড়ি তাকে টেনে ছেঁচড়ে নিয়ে গিয়ে ঘরের মধ্যে তার গলা যেমনই কাটতে যাবে, ঠিক সেই সময় বিনায়ক রাও বলে বসে, বুড়ি শুয়ে পড়, না হলে হাসতার চলে আসবে। আর বুড়ি সেই সময় সেখানে শুয়ে পড়ে। এরপরে বিনায়কের মা বাড়ি চলে আসে এবং বিনায়ক রাও তার মাকে জিজ্ঞাসা করে যে ভাই কোথায়। তার মা তাকে জানায় যে তার ভাই মারা গেছে এবং তার কিছুক্ষণ পরে তারা পানির রাস্তায় নৌকাতে করে সেই এলাকা ছেড়ে চলে যেতে থাকে। তখন বিনায়ক রায় তার মাকে বলে যে সরকার মরে যাওয়ার পরে সরকার ভিলা, তুমবাড ভিলা খালি পড়ে আছে, আমরা এতদিন ধরে তার সেবা করেছি, এখন তার মালিক কেউ নেই, আমরা তো তার মালিক হতে পারি, আর তার মালিক নাও হলে সেখানে থাকা সেই সোনা দানা তো আমরা নিতে পারি। তার মা তাকে তখন
মারতে থাকে আর বলে যে সোনা একটা অভিশাপ, তা নিতে নে আর নেওয়া যাবে না। আমরা এখানে আর কোনোদিন আসবো না, আর এখানে তোকেও যেন কোনোদিন না আসতে দেখি, তার জন্য তুই আমাকে ওয়াদা কর। এরপর তারা দুজন সেখান থেকে চলে যায় এবং গল্পর প্রথম অংশ শেষ হয়। এরপরের সিন 15 বছর আগিয়ে দেখানো হয়, যেটা 1933 সালের। বিনায়ক রাও আবার তার গ্রাম ফিরে এসেছে। গ্রাম ফিরে আসার কারণ তার মনের মধ্যে লোভ লালসা সেই সোনা পাওয়ার জন্যে। সেই বুড়ির কাছ থেকে শোনা গল্প যে অফুরন্ত সোনা রয়েছে, সেই সোনা পাওয়ার জন্য সে প্রথমে তার বাড়িতে যায় এবং সেই বুড়িকে খোঁজে। সে দেখে সে বুড়ি আজও বেঁচে রয়েছে এবং তার বুকের মধ্যে একটা বিরাট বড় গাছ জন্মে গেছে, কিন্তু তার হৃদয় এখনও বেঁচে রয়েছে। সে বুড়িকে জিজ্ঞাসা করে, সে সোনা কোথায় আছে আমাকে বলো। বুড়ি কিছু বলে না। বুড়ি বলে যে তুই পারলে আমাকে কিছু খেতে দে, আর না পারলে আমাকে মুক্তি দে। তখন বিনায়ক রায় বলে, ঠিক আছে, তাহলে আমাদের মধ্যে ডিল হলো, যদি তুমি আমাকে বলে দাও সোনা কোথায় আছে আমি তোমাকে মুক্তি দেব। এরপর বুড়ি বিনায়ক রাওকে বলে, আজ থেকে অনেক অনেক বছর আগে আমি কুয়োতে নামাতে সব থেকে ফার্স্ট ছিলাম। এরপরে বিনায়ক রাম বুঝে যায় যে সেখানে একটা কুয়ো আছে এবং সে ভিলার মধ্যে যায় এবং কুয়ো খুঁজতে থাকে এবং কুয়োতে কিভাবে নামতে হবে সেটাও সে জেনে যায়। কিন্তু সে এখন পর্যন্ত জানতে পারেনি যে সোনা কিভাবে সেখান থেকে বার করতে হবে। তারপর সে আবার সে বুড়ির কাছে যায় এবং বুড়িকে জিজ্ঞাসা করে যে সোনা কিভাবে বার করব। তারপর বুড়ি তাকে সে সোনা বার করার রহস্য বলে দেয় এবং বিনায়ক রাও তার বাড়িতে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় এবং বুড়িকে মুক্তি দেয়। এরপর বিনায়ক রাও সে ভিলার মধ্যে যায় এবং সোনা বার করে নিয়ে সে তার নিজের গ্রামে ফিরে যায়। সে নিজের গ্রামে ফিরে গিয়ে দেখে তার বউ একটা ছোট্ট আটা পিষানোর দোকান খুলেছে। এটা দেখে বিনায়ক রাও রেগে যায় এবং তার স্ত্রীর কাছে যায়, কিন্তু স্বর্ণর খুশিতে তার স্ত্রীকে বলে যে এবার আমাদের দিন পরিবর্তন হবে। তারপরে সে তার এক মুনিম, যার নাম রাঘব বিনায়ক রাওয়ের কাছ থেকে 38 টাকা পেত। তখন বিনায়ক রাও এক স্বর্ণ মুদ্রা বার করে তাকে দেয় এবং বলে এর দাম কত হতে পারে। তখন সে বলে এর দাম 100 টাকা। তো সে তার ধার শোধ করে বাকি টাকা নিয়ে সেখান থেকে চলে যায় এবং তাকে যাওয়ার সময় বলে এমন আরও 3টে মুদ্রা আমার কাছে আছে। এইভাবে বিনায়ক রাও অনেকবার তুম্বার ভিলা যায় এবং সেখান থেকে সোনা বার করে আনতে থাকে, কখনো 2টো, কখনো 4টে, কখনো খালি হাত বা কখনো অনেকগুলো। তখন যখন মুনিবের কাছে এই সমস্ত জিনিস সে বিক্রি করতে থাকে তখন মুনিবের সন্দেহ হয় এবং মুনিব জিজ্ঞাসা করে যে এত সব সোনা তুমি কোথা থেকে আনো, চুরির তো নয়। তখন বিনায়ক রায় বলে এই সব আমার পূর্বপুরুষদের অলংকার সোনা, এই সব কোথা থেকে আনি তা তোমাকে জানতে হবে না, কিন্তু এইসব সোনা চুরির নয়। এরপর রাঘবকে একদিন মার্কেটে যেতে দেখা হয় এবং তাকে এক পুলিশ অফিসারের সঙ্গে দেখা করতে দেখা হয়, যার নাম সার্জেন্ট কুপার। সে সার্জেন্ট কুপারের সঙ্গে দেখা করে এবং ওপিএমের ব্যাপারে বলে। ওপিএমের মানে হচ্ছে অফিস পার্সোনাল ম্যানেজমেন্ট। রাঘব এখানে ওপিএমে কাজ করার জন্য আর্জি দিয়েছিল, কিন্তু যে অফিসারকে সে আর্জি দিয়েছে সে অফিসার সেই কাজে কর্মরত ছিল না, তাই রাঘবের কাজটা হয়নি। রাঘবের এখান থেকে ট্রান্সফার হওয়াতে 1 মাস ছিল, তাই সে কোনো কিছু বুঝতে না পেরে বিনায়ক রাওয়ের সঙ্গে দেখা করে এবং তাকে বলে তোমার তো অনেক পয়সা আর অনেক কিছু, এসব দেখাশোনা করার জন্য একজন পার্সোনাল ম্যানেজমেন্টের দরকার আছে, যেটা আমি তোমার জন্য হতে পারি, তুমি আমাকে প্লিজ রাখো। কিন্তু বিনায়ক রাও তার কোনো কথা শোনে না, তাকে বলে তুমি তোমার নিজের কাজ দেখো, আমি আমার নিজের কাজ দেখব। এই বলে তাকে সেখান থেকে বার করে দেয়। এরপর কিছু মাস কেটে যাওয়ার পরে রাঘব প্ল্যান করে সে নিজেই সেই তোম্বার ভিলায় যাবে এবং সেখান থেকে স্বর্ণ নিজেই বার করে আনবে। সে প্ল্যান করে এবং একটা বেশ্যাকে 50 টাকা দিয়ে ভাড়া করে এবং বিনায়ক রাওকে দেয় যেন সেই বেশ্যা 2 দিনের জন্য বিনায়ক রাওকে ব্যস্ত রাখে। রাত্রি হলে বিনায়ক রাও সেই বেশ্যাকে 100 টাকার লোভ দেয়, কিন্তু সেই বেশ্যা 100 টাকার লোভে সমস্ত কিছু সত্য বলে দেয় যে বিনায়ক রাও এখান থেকে তোমাকে ফাঁসিয়ে সেখানে গিয়ে সোনা লুটার প্ল্যান করেছে। এরপরে বিনায়ক রাও তুম্বট ভিলায় পৌঁছে যায়। বিনায়ক রাও রাঘবকে প্রত্যেক কদমে ফলো করতে থাকে। তারপরে বিনায়ক রাও রাঘবের সামনে দিয়েই কুয়োর মধ্যে নামে এবং কুয়ো থেকে বেরিয়ে এসে দেখায় যে তার কাছে সোনা আছে। রাঘব ভাবছে যে বিনায়ক রাও জানেই না যে রাঘব এখান থেকে চুপ করে বিনায়ক রাওকে দেখছে। তারপরে বিনায়ক রাও সেখান থেকে চলে যায়। যখন বিনায়ক রাও ভিলা থেকে চলে যেতে দেখে তখন রাঘব সেই কুয়োর মধ্যে নামে। কুয়োর মধ্যে নামার পরে অনেক বড় সুড়ঙ্গর মতো একটা রাস্তা দিয়ে সে অনেকখানি পথ এগিয়ে গিয়ে একটা বাক্স দেখতে পায় বড়। সে বাক্সটার মধ্যে দিয়ে আবার অনেক বড় সুড়ঙ্গ ছিল। সে বাক্সটার মধ্যে দিয়ে সে আবার নিচের সুড়ঙ্গে অনেক সাহস করে নামে এবং নিচে নেমে সে দেখতে পায় পূর্তির দেবীর মূর্তি আর
লাভা। সেখানে সে দেখতে পায় একটা ছোট্ট টিফিন বাটি রয়েছে এবং টিফিন বাটির মধ্যে একটা আটার পুতুল রাখা আছে। সে যেমনই টিফিন বাটির মুখটা খোলে, হাস্তার আনাচের গন্ধ শুনতে পেয়ে ছুটে আসে এবং রাঘবকেও আনাচের সঙ্গে অর্ধেক খেয়ে ফেলে। এরপর বিনায়ক রাও আবার সে কুয়োর মধ্যে নেমে আসে এবং দেখে রাঘব আধমরা অবস্থায় পড়ে রয়েছে। রাঘবকে দেখে তার মায়া হয়, কারণ রাঘবকে সে কিছু পয়সা ধার দিয়েছিল। তাই রাঘবের গলা পুরো কেটে তাকে মুক্তি দেয়। আমরা প্রথমে একটা কথা শুনেছিলাম, যেটা হাস্তারের জন্য অভিশাপ সেটা আমাদের জন্য অবদান। এ কথাটা বলার অর্থ, হাস্তার যাকে ছুঁয়ে নেবে বা যাকে কামড়ে দেবে সে নিশ্চিত অমর হয়ে যাবে, কিন্তু তার শরীর ঝলসে গলে যাবে। সে সমস্ত সোনার ঠিকানা জানবে, কিন্তু সেসব সোনা তার আর কোনো কাজে দেবে না। সে অমর হবে, কিন্তু তার অমরত্ব ভোগ করতে পারবে না। এইখানেই এই মুভির দ্বিতীয় চ্যাপ্টার খতম হয়। এবার ব্যাস একটা মাত্র চ্যাপ্টার বাকি রয়েছে, যেটা থার্ড চ্যাপ্টার। এটা শুরু হয় 1947 সাল থেকে। এখানে দেখানো হয় বিনায়ক রায়ের দুটো মেয়ে টুইন্স আর একটা ছেলে, যার নাম পাণ্ডুরাও। পাণ্ডুরাও এক পা থেকে বিকলাঙ্গ, কিন্তু তারপরেও বিনায়ক রাও তাকে সমস্ত রকমের ট্রেনিং দেয় কিভাবে কুয়োতে নেমে কুয়ো থেকে সোনা মুদ্রা তুলে আনতে হবে। তার জন্য তাকে একটা জায়গাও তৈরি করে দেয় বাড়ির মধ্যে। সেখানে তার ছেলে প্র্যাকটিস করতে থাকে প্রত্যেক দিন কীভাবে সে সোনা বার করে আনবে। এরপরে বিনায়ক রাও একদিন জানতে পারে যে তুম্বাদ ভিলা গভর্নমেন্টসের হস্তান্তরে চলে যাচ্ছে। সেখান থেকে আর স্বর্ণমুদ্রা বার করা সম্ভব হবে না। সেই নিয়ে সে খুব চিন্তিত থাকে। এরপর পাণ্ডুরাও ডিসাইড করে যে তার ছেলেকে স্বর্ণমুদ্রা বার করা শেখাবে তুম্বাড ভিলা থেকে। তাই তার ছেলেকে নিয়ে সে তুম্বাড ভিলায় পৌঁছে যায় এবং সেখানে স্বর্ণমুদ্রা বার করার জন্য কুয়ো দিয়ে নিচে নামে। নামানোর সময় তার ছেলেকে আটার পুতুল বানানো শেখায় এবং বলে তার মধ্যে কিছু পাথরও রেখে দে, সে পাথরও চিবিয়ে খেয়ে নেবে আর আমরা কিছু সময় পাবো সেখান থেকে সহজে বেরিয়ে আসার জন্যে। তারা যখন স্বর্ণমুদ্রা নেওয়ার জন্যে একেবারে নিচে চলে যায়, তখনই তার ছেলে তার ছেলের পটলি থেকে একটা আটার পুতুল বার করে আর সঙ্গে সঙ্গে সেখানে হাস্তার চলে আসে এবং তার ছেলের ওপর আক্রমণ করে দেয়। বিনায়করাও কোনো রকমভাবে যুদ্ধ করে সেখান থেকে বাইরে বেরিয়ে আসে এবং বেরিয়ে এসে তার ছেলেকে অনেক বকাবাধ্য করে এবং তাকে মারেও, আর বলে যে তুই জানার সত্ত্বেও সেখানে আটার পুটলি নিজের থলির মধ্যে কেন নিয়ে গেছিস। তখন তার ছেলে ভুল স্বীকার করে এবং তার বাবার কাছে ক্ষমা চায়, আর তারা দুজন আবার পুনরায় বাড়ি ফিরে আসে। বাড়ি ফেরার পরে পাণ্ডুরার মা তাকে জিজ্ঞাসা করে, তুই সেখানে গিয়ে কি দেখলি এবং এই সোনা কিভাবে নিয়ে আনলি। কিন্তু পাণ্ডুরাও তাকে কোনো কিছু বলে না, বলে যে তুমি সংসারে ধ্যান দাও, আমি আর বাবা এই বিষয়ে দেখে নেব। সত্যি বলতে সোনা কোথা থেকে পাওয়া যায় আর সেই সোনা কিভাবে বার করে আনে, এই রহস্য শুধুমাত্র বিনায়ক রাও আর তার ছেলেই জানে, আর অদ্বিতীয় কেউ জানে না। এর পরের সিনে দেখা যায় বিনায়ক রাওয়ের ছেলে বিনায়ক রায়ের রাখেলের সঙ্গে দেখা করতে যায় এবং বিনায়ক রায়ের রাখেলকে বলে, আমার বাবাকে তুমি যেভাবে আদর করো, আমি যেদিন বড় হয়ে যাব ঠিক সেইভাবেই তুমি আমাকে আদর করবে। এই নাও একটা স্বর্ণ মুদ্রা রাখো। এ বলে সে একটা স্বর্ণ মুদ্রা দেয়। যখন বিনায়ক রাও রাত্রিবেলায় সে রাখেলের কাছে যায় এবং তার ছেলে সেই রাখেলের কাছে এসেছিল এ কথা জানতে পারে এবং স্বর্ণমুদ্রা দিয়েছে সে কথাও জানতে পারে, তখন সে বাড়ি ফিরে গিয়ে তার ছেলেকে প্রচণ্ড বকে, মারে, মাগিবাজি করবি বলে গালি দেয়, আমার জায়গা নিয়ে নিবি এই বলেও গালি দেয়, আরও অনেক কিছু। যখন বিনায়করাও তার ছেলেকে প্রচণ্ড মারছিল, তখন তার ছেলে বলে বসে যে বাবা, আমরা একটা করে দুটো করে সোনা না বার করে এনে যদি একসঙ্গে সব সোনা বার করতে পারি বা অনেক সোনা বার করতে পারি, একটা আটার পুতুল না নিয়ে আমরা আরও অনেকগুলো আটার পুতুল নিয়ে যাব, তাহলে আমরা অনেক সময় পাবো আর সেই সময়ের মধ্যে আমরা যতগুলো সোনা পারবো ততগুলো সোনা সেখান থেকে বার করে নিয়ে চলে আসব। এরপরে গভর্নমেন্ট যদি সেই ভিলা বন্ধও করে দেয় তাহলে আমাদের সোনার প্রয়োজন পড়বে না। এ কথা শুনে বিনায়ক রাও থেমে যায় এবং তার ছেলের প্ল্যানে নিজেকে আগে নিয়ে যায়। পরের দিন বিনায়ক রাও ও তার ছেলে অনেকগুলো আটা নিয়ে তুম্বাদ ভিলায় পৌঁছে যায় এবং সেখানে অনেকগুলো আটার পুতুল তৈরি করে এবং তারা কুয়োর মধ্যে দিয়ে নেমে যায় এবং অনেকখানি ভিতরে যাওয়ার পরে তারা যে বাক্স পায় সে বাক্সর মধ্যে দিয়ে আবার নিচে যায়। সে বাক্সর চারিপাশে গোল আকারের আটা দিয়ে ঘিরে দেয়। তারপরে তারা বাক্সের মধ্যে দিয়ে একেবারে যেখান থেকে সোনা বার করে সেই জায়গায় দুজনা নেমে যায়। তারা একেবারে নিচে নেমে সেখানেও আটা দিয়ে একটা গোল আকার তৈরি করে দেয় যেন হাস্তার তার মধ্যে ঢুকতে না পারে। আসলে যখন হাস্তার পূর্তির দেবীর সমস্ত সোনা চুরি করেছিল তখন পূর্তির দেবী তাকে অভিশাপ
দিয়েছিল যে সে আনাচে হাত লাগাতে পারবে না। তাই হাসতার কোনো সময় আনাচ ছুঁতে পারবে না। যদি কোনো মানুষ তাকে আনাচ দেয় তবেই সে নিতে পারবে, তাছাড়া সে কোনো আনাচে হাত দিতে পারবে না। এরপরে তারা একটা আটার পুতুল রাখে, সেখানে একটা হাসতার আসে। দ্বিতীয় আটার পুতুল রাখে, সেখানে দ্বিতীয় হাসতার আসে। এইভাবে তারা যতগুলো আটার পুতুল রাখতে থাকে সেখানে ততগুলোই হাসতার আসতে থাকে। তারা কখনো ভাবেনি যে সেখানে একের থেকে অনেক হাসতার হয়ে যাবে। তারা ভেবেছিল অনেকগুলো আটার পুতুল রাখবো, একটা হাসতার সেগুলো খেতে ব্যস্ত থাকবে আর আমরা অনেক সময় পাবো সেখান থেকে সমস্ত সোনা বার করে নিয়ে আসবো। কিন্তু যখন তারা দেখলো এখানে অনেক হাসতার হয়ে গেছে, তখন তারা সে গোল আকার আটার বৃত্তর মধ্যে আটকা পড়ে যায় এবং তারা অপেক্ষা করে যে আটার পুতুলগুলো শেষ হবে এবং হাসতারগুলো নিজে নিজে চলে যাবে, অপেক্ষা করতে থাকে। তখন বিনায়ক রাও দেখে একটা বড় আটার পুতুল এখনও রয়েছে। তখন সেই বড় আটার পুতুল থেকে আরও ছোট ছোট আটার পুতুল তৈরি করে এবং তার নিজের গায়ে বেঁধে দেয়, যেন সমস্ত কটা হাসতার বিনায়ক রাওয়ের দিকে চলে আসে আর তার ছেলে সেই ফাঁকে সেখান থেকে বেরিয়ে যেতে পারে। ঠিক তেমনই হয়, তার ছেলে সেখান থেকে বেরিয়ে যায়। যখন হাসতার দেখে যে ছেলেটা বেরিয়ে যাচ্ছে, তখন হাসতার সেই ছেলেটারও পিছা করে, কিন্তু যেমনই সে বাক্সের মধ্যে থেকে বেরিয়ে যায়, সেখানে আটার গোলবৃত্ত করা থাকে। সে আটার গোলবৃত্তে এসে যেমনই হাসতার হাত দিতে থাকে, তেমনই সে হাসতারগুলো একের পর এক ধ্বংস হতে থাকে, কারণ সে কোনো রকমের আনাজ ছুঁতে পারবে না। এইভাবে সমস্ত হাসতার ধ্বংস হয়ে যায়। এরপরে বিনায়ক রায়ের ছেলে একেবারে বাইরে বেরিয়ে যায়। বাইরে বেরিয়ে গিয়ে দেখে তার বাবাও সেম হাসতারে পরিণত হয়েছে। হাসতার ছুঁয়ে গেলে যেমন হয়, অমৃত হয়ে গেছে এবং তার শরীর ঝলসে গেছে। এরপর বিনায়ক রাও তার ছেলেকে বলে, এই নে, এই সোনায় তো খুঁজতে এসছিলি না তুই, এই নে তোর এই সোনা। তখন তার ছেলে বুঝে যায় যে এই অমৃত একটা অভিশাপ, এ কোনো কাজের না, এ সোনা কোনো কাজের না, এটা একটা অভিশাপ। তখন সে আগুন জ্বালিয়ে তার বাবাকে পুড়িয়ে দেয় এবং সেখান থেকে মুক্তি দেয়। তারপর পাণ্ডুরাও সেখান থেকে চলে আসে। এর সঙ্গে সঙ্গেই মুভি শেষ হয়। এটা একটা মাস্টারপিস, দারুণ একটা হরর মুভি, যেটা সত্যিই অবাক পাওয়ার যোগ্যতা রাখে। এই কারণে এর দ্বিতীয় পার্ট রিলিজ হচ্ছে। অবশ্যই তোমরা দ্বিতীয় পার্ট দেখার জন্য অপেক্ষা করো। আর যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে আমার ওপর একটু কৃপা করো, প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ চ্যানেলটা একটু নতুন, তাই প্লিজ তোমাদের সাপোর্ট দরকার। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমার দিন শুভময় হোক।